This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আর সেই দিন বিরোধী দলনেতা চললেন মহাকুম্ভে। কুম্ভ পাকেই এখন ঘুরছে এ বাংলার রাজনীতি। হ্যাঁ, শুনুন কিছু বক্তব্য। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। যারা ভারত বিরোধী তাদের মুখের ভাষায় হয় পরিচয়, তারাই জেহাদি। তাই না হলে মৃত কুম্ভ, ভাইরে তাই না হলে মৃত কুম্ভ বলবে কেন মমতাদি? মৃত্যু কুম্ভ শব্দটিকে বিধানসভার কার্যবিবরণী থেকে বাতিল করতে হবে। ভাইরে মৃত কুম্ভ কোন বিচারে বলেছে মমতাদি ভারত বিরোধী? মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। কোটি কোটি হিন্দু রাস্তায় আঘাত, মৃত্যু কুম্ভ শব্দটিকে এক্সপান্ড করতে হবে। করে বিশ্ব হিন্দুদের অপমান, সাজে হিন্দু বিরোধী। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। মৃত্যু কুম্ভ এই কথা বাদ দিতে হবে। একেবারে হাতে ওং লেখা পতাকা নিয়ে, পোস্টার নিয়ে বিধানসভা থেকে রাজভবনের অন্দরে চলে এলেন বিজেপি বিধায়করা। সমগ্র হিন্দু কমিউনিটির উপরে আপনি আঘাত করলেন। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। রাজ্যপাল মহোদয় তিনি যা বলেছেন, ওপেনলি বলেছেন, তিনি বলছেন আমি নিজে ওখানে গেছি, আমি নিজে পুণ্য স্নান করেছি। তিনি বলেছেন মৃত্যুঞ্জয় মহাকুম্ভ। I feel this Kumbh Mela is মুক্তি মেলা। এদিকে বিরোধী দলনেতা ওপাশে রাজ্যপাল, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। মহাকুম্ভ সম্পর্কে মুখ্যমন্ত্রীর বিধানসভায় করা মন্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি নিয়ে গতকাল আপনারা জানেন দলবল সহ রাজভবনে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ মহাকুম্ভে ডুব দিলেন শুভেন্দু অধিকারী। এই মৃত্যু কুম্ভ নেই, অমৃত কুম্ভ হয়। ডোবা তো অর্ধেক ডোবা, এটা তো তৎকাল হিন্দু তৎকাল বিজেপির সমস্যা যে পুরোটা ডুবলো না, শুধু ছবি তোলার জন্য নাক টিপে এইটুকু ডোবা। আর একবার যাওয়া উচিত, আমি দাবি করছি যদি সত্যিকারের হিন্দু হয় তাহলে আর একবার গিয়ে পুরো ডুবতে হবে এবং অন্য লোককে না দাঁড় করিয়ে। এটা কুম্ভের অপমান, কুম্ভের অপমান হয়েছে অর্ধেক ডুবে। ये हुआ है, संभव हुआ है जोगी जी का लीडरशिप में और मोदी जी का मार्गदर्शन में। इतना बढ़िया हमारी आस्था की, इतना अच्छा हुआ। महाकुंभों का अपमान नहीं सहेगी हिंदुस्तान। हिंदू जनता अगले साल विधानसभा चुनाव में अच्छे तरीके से ममता को सबक सिखाएगी। বুঝুন কাণ্ড। মহাকুম্ভে ডুব দিতে গিয়েছেন, সেখানেও মাথায় ঘুরছে রাজনীতি। রাজনীতি বলবো না, বরং একটু লুসিড ভাবে পরিষ্কার করে বলি, মহাকুম্ভে ডুব দিতে গিয়েও মাথায় ঘুরপাক খায় অঙ্ক, ভোটের অঙ্ক। আজই মহাকুম্ভে সপরিবারে ডুব দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি ডুব দিলেন মাথা পুরো ডুবিয়ে। কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া হিমন্ত অসমের মুখ্যমন্ত্রী, কিন্তু তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া শুভেন্দু এখনো বিরোধী দলনেতা, আমরা জানি। আসুন, কিছু বক্তব্য রয়েছে, রাজনৈতিক তো বটেই। আর এই সময় ওই যে শুরুতেই বললাম মহাকুম্ভ ঘিরে এখন ওই কুম্ভিপাকের চক্র চলছে। শুনুন কিছু বক্তব্য। হিন্দু সরকার হবে 26-এ, হিন্দু সরকার হবে। কিভাবে হিসাব করতে হয় শুভেন্দু অধিকারী জানে। হিন্দুরা এক কাট্টা হয়েছে, আর একটু করা দরকার। হিন্দু 39% এক কাট্টা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট, আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে। কিভাবে হিসাব করতে হয় শুভেন্দু অধিকারী জানে। হিসেব নিকেশ বুঝলেন, নিকেশ কতটা জানি না, কিন্তু হিসেব কিন্তু ফুল ফ্লেজেড, পুরো দমে চলছে। শুভেন্দু অধিকারীর মাথায় এখন প্রতি মুহূর্তেই ঘুরপাক খাচ্ছে, খুব স্বাভাবিক। 2026, হ্যাঁ, নকিং অন দ্য ডোর, একেবারে দোরগোড়ায় করা নাড়ছে। মহাকুম্ভে তাই ডুব দিতে গিয়ে কি বললেন তিনি সেটা আপনারা শুনলেন, তার হিসেব নিকেশ। আর সেক্ষেত্রে আবারও চলে আসলো সেই 5%, 5% হিন্দু ভোট। হ্যাঁ, যে কারণে বললাম এই 5% হিন্দু ভোট হলেই ওই বলে না কেল্লা ফতে,
এক্ষেত্রে সেই কেল্লাফ হতে হবে। হিমন্ত বিশ্ব শর্মা তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, বলা যায় না কাথির অধিকারী বাড়ির মেজো ছিল মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, কখন কি ঘটে কি করে বলি বলুন তো। শুভেন্দু তাই হিসেব করে করে এগোচ্ছেন, আর একটু স্পেসিফিক্যালি বলি স্টেপ রাখছেন, পদক্ষেপ করছেন। বিধানসভা তোলপাড়, সাসপেন্ড হয়ে গেলেন শুভেন্দু সহ 4 জন। বলতে গিয়ে বারবার শুভেন্দুর কথাতেই ঢুকে গেলেন মুখ্যমন্ত্রী, বারবার তার বক্তব্যে আমরা শুনলাম মানে প্রকট বা প্রচ্ছন্নে শুভেন্দু ফ্যাক্টর বারবার এলো, কাজ করলো। আসুন শুনি আরো একবার। এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার মুসলমানদের সরকার, এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী, হিন্দু বিরোধী, মুসলিম লীগ 2 এর সরকার। আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি, আর আমি মুসলিম লীগ করি। আমি আজকে গর্বিত যে হিন্দুদের জন্য, মা সরস্বতীর জন্য শ্রী পঞ্চমী পালনে শিক্ষা প্রতিষ্ঠানে সাবির আলী আল আমিন মণ্ডলদের বাধা দানের জন্য আমাকে এবং আমার 3 সহকর্মীকে 1 মাস বিধানসভার বাইরে রেখেছে। বাবা, কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলে। জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনাকে আজকে বলছি, আমি ব্যানার্জি, আমি ব্রাহ্মণ, খুব ভালো লাগছে হিন্দুদের কাছে যে আপনি কোশ্চেন মার্ক হয়ে গেছেন। जो ममता दीदी से टकराएगा वो चूर चूर हो जाएगा। মন্দির একটা শিব মন্দির, সেই দেওয়ালে যেখানে আমি মাথা রেখে ঘুমাই, কাজে তোমাদের কারো কিছু করবার ক্ষমতা আমাকে নেই। আপনাকে যে বলতে হচ্ছে আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই, খুব ভালো লাগছে, লাইনে এসে গেছেন আপনি। হিন্দুদের এই সংঘ শক্তি দিদির প্রাণে ভয়, আরে দিল্লির মতো বাংলাতেও ঘটবে পরাজয়। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। এদের মুখের ভাষায় হয় পরিচয় এরাই জিহাদি, আরে তাই না হলে মৃত কুম্ভ বলবে কেন মমতাজি। ধর্মীয় আবেগে মানুষ কুম্ভমুখী হয়ে গেছে, সেটাকে আমি মরণ কুম্ভ বলে মানুষের ধর্মীয় ভাবাবেগকে আমি আহত করতে, আঘাত করতে পারি না। ভারত বিরোধী এদের মুখের ভাষায় হয় পরিচয় এরাই জিহাদি। শুনলেন প্যারোডি, এবং প্যারোডিতে জেহাদি শব্দটা তারা কিভাবে ব্যবহার করলেন, আর এক্ষেত্রে রাজনৈতিক প্যারোডি। শুভেন্দুরা বলছেন যে রাজ্যের সরকার তারা নাকি জিহাদিদের সরকার, আর এটা শুনে মুখ্যমন্ত্রী রেগে কাই, প্রধানমন্ত্রীর কাছে তিনি নালিশ করবেন বলছেন। তাহলে এক্ষেত্রে পর পর যদি সিনগুলোকে বসাই, দৃশ্যকল্প তৈরি করার একটা চেষ্টা করি, তাহলে কি এটা বলা যায়, মানে আপনাদের এই প্রশ্ন আমি জানি, যে শুভেন্দু কি তাহলে তার কৌশলে খানিক সফল? এই সরকার আনসারুল বাংলার 7 সেকেন্ডের সরকার। এই বাংলা, এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির সরকার। জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক, আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক। বলেছেন আমি জঙ্গি, এই বয়সে শুনতে হবে, শুনতে হয়েছে এই জন্য। আপনার বারুইপুরে লালটু শেখ, আব্দুল মান্নান বাংলাদেশ থেকে এসে হিন্দু নামে থাকে, 17টা ফেক এপিক কার্ড ধরা পড়ে। 7 শেখ আনসারুল বাংলা, তিনি 1.5 বছর ধরে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় খাজেরি মাদ্রাসা চালালেন। আপনার পুলিশ কেন জানতে পারলো না? আপনার বিডিও, এসডিও, ডিএম কেন 7 শেখের নাম ভোটার লিস্টে তুললো? যদি প্রমাণ করতে পারেন, একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু আপনি মুখের ভাষায়, আপনি বিরোধী দল নেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন, আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো, এ কথা আপনি বলতে পারেন কিনা? করুন, ক্ষমতা থাকলে করুন। উনি সিমিল লোক ইমরানকে রাজ্যসভায় পাঠান। ববি হাকিম দাঁড়িয়ে পাকিস্তান ইয়া ভি এক মিনি পাকিস্তান বলেছেন। ববি হাকিম অন্য ধর্মের লোককে তার ধর্ম গ্রহণ করতে বলেছেন। ববি হাকিম অন্য ধর্মের লোককে, অন্য ভাষার লোককে, বাঙালিকে উর্দু বলতে বলেছেন। তাই এগুলো কি? এই যে অসংখ্য উদাহরণ, এই উদাহরণ কি? মমতা ব্যানার্জি ববি হাকিমের বক্তব্যের দায়ভার নিতে হবে।
আর যদি আমি টেরোরিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। আমরা মনে করি ধর্ম যার যার, উৎসব সবার, সমাজ সবার, রাজ্য সবার, দেশ সবার। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন। আমরা রুটি কাপড়া আর মাকান, আমরা মানুষকে এইটা দেওয়ার চেষ্টা করি। ফলে বিজেপি তার থেকে দূরে গিয়ে বাংলাকে বঞ্চনা করা, বাংলাকে টাকা না দেওয়া, বাংলাকে ক্ষতি করা এবং ধর্মের নামে ভেদাভেদ করা, এটা বাংলার মানুষ পছন্দ করেন না। আসলে সবাই তো আর কুণাল ঘোষ নন, তৃণমূল কংগ্রেসে তো অর্পিতা ঘোষও আছেন। তার আবার শুভেন্দুকে চড় মারার ইচ্ছে হচ্ছিল। অবাক হবেন না, এই রাজনীতিতে আরো একটু ক্লিয়ার করে বললে বঙ্গের রাজনীতিতে সবই সম্ভব। শুনুন। সন্ত্রাসবাদীদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি যোগাযোগ আছে। আপনাদের মনে হয় না যে বাংলার মেয়েদের, আমার তো সেদিন শুনে মনে হচ্ছিল যদি সামনে পেতাম একটা খাটিয়ে চড় মারতাম। নাটক করছিল, নাট্যকার তো নাটক করছিল। ও যে এখনো, উনি যে এখনো রাজনৈতিক বেঁচে আছেন, মানে উনি এখনো বেঁচে আছেন মানে আবার ভুল বুঝবেন না, রাজনৈতিকভাবে বেঁচে আছেন। হ্যাঁ, এটা আমরা বুঝতে পারতাম না যদি এই কথাটা না বলতেন। আমার তো সেদিন শুনে মনে হচ্ছিল যদি সামনে পেতাম একটা খাটিয়ে চড় মারতাম। তবে গাল অব্দি হাত পৌঁছলে হয়, শুভেন্দুবাবুর গাল অব্দি হাত পৌঁছলে হয়, সেটার জন্য আবার আর একটা জীবন লাগবে। দিদির শুভেন্দু দর ধরেছে গায়ে, দিদির শুভেন্দু দর ধরেছে গায়ে, আবার ধাক্কা দেয় যদি। 2021 সাল থেকে ওদের একটাই নাম ভজ, শুভেন্দু শুভেন্দু শুভেন্দু। আমার তো সেদিন শুনে মনে হচ্ছিল যদি সামনে পেতাম একটা খাটিয়ে চড় মারতাম। তারপরে অন্য কথা, এই ধরনের বাক্য বন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে পারে কেউ? চি চি চি। শুভেন্দু অধিকারীকে আপনি সামনে থাকলে ঠাটিয়ে চড় মারতেন। শুভেন্দু অধিকারী তো দীর্ঘদিন আপনার সামনেই ছিলেন। শুভেন্দু অধিকারী তো দীর্ঘদিন আপনার পাশের চেয়ারে বসে তৃণমূল করতেন। আপনারা তো একসঙ্গে পার্লামেন্ট এমপি হয়েছিলেন 2014 সালে। আমার তো সেদিন শুনে মনে হচ্ছিল যদি সামনে পেতাম একটা খাটিয়ে চড় মারতাম। পরবর্তীকালে এক দল করেছেন 2020 সাল 21 সাল পর্যন্ত। ঠাটিয়ে চড় মারেননিটা কেন? মারেননি, তার কারণটা হচ্ছে শুভেন্দু তখন চুরি করেছে, ডাকাতি করেছে, মানুষ খুন করেছে, সব কিছু আপনার সঙ্গে আপনার দলের হয়ে করেছে। এখন দল বদল করেছে, এখন আপনি এই কথাগুলো বলছেন। আমার তো সেদিন শুনে মনে হচ্ছিল যদি সামনে পেতাম একটা খাটিয়ে চড় মারতাম। দুর্ভাগ্য হচ্ছে বিজেপি আসার পরে সেই লড়াইটার যে স্তর সেটাকে অনেক নামিয়ে দেওয়া হয়েছে। পার্সোনাল অ্যাটাক, পার্সোনাল কুৎসা, এসবের মধ্যে সেটাকে নামিয়ে দেওয়া হয়েছে। নাহলে রাজনীতি নীতির লড়াই, রাজনীতি হচ্ছে আদর্শের লড়াই। আমার তো সেদিন শুনে মনে হচ্ছিল যদি সামনে পেতাম একটা খাটিয়ে চড় মারতাম। 5% হিন্দু ভোট বাড়ানোর অঙ্কটা, আচ্ছা এটা কি শুভেন্দুর নয়, মানে শুধু শুভেন্দুর নয়, বিজেপি শীর্ষ নেতৃত্বেরও কি? তার কারণ 2026-এ বাংলাকে টার্গেট করে ঝাঁপাতে চাইছে বিজেপি। পূর্ব ভারতে একমাত্র বাংলাই তাদের হাতের বাইরে। ফলে এক্ষেত্রে 2-2-4 ইকুয়েশন মিলিয়ে দেওয়া, একটু ব্যালেন্স, সেই সবকটা ফ্যাক্টর কিন্তু পরপর কাজ করছে। 12 দিন রাজ্যে থাকলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। 12 দিন বর্ধমানের তালিতের সভায় তিনি হিন্দুত্বের কথা শোনালেন, দৃঢ়ভাবে শোনালেন। একটু শুনি তার বক্তব্য। संघ क्या करना चाहता है, तो एक वाक्य में इस प्रश्न का उत्तर देना हो तो संघ संपूर्ण हिंदू समाज का संगठन करना चाहता है। भारत तब कहा जाता है जब उसका एक स्वभाव होता है। उस स्वभाव के साथ हम नहीं रह सकते, ऐसा जिनको लगा उन्होंने अपना अलग देश बना लिया। वो हिंदू समाज और भारतवर्ष एक रूप है, ये भारतवर्ष की पहचान है। কিন্তু রাজ্য বিজেপির সভাপতি অবশ্য এর সঙ্গে, এই গোটা বিষয়গুলোর সঙ্গে ভোটের অঙ্ক মেলাতে চাইছেন না, তিনি মেলাচ্ছেন না। নির্বাচনের সাথে সংঘের প্রোগ্রামের কোনো সম্পর্ক থাকে না, সংঘের সাথে রাজনীতি সরাসরি যোগাযোগ। সেটা বললে হয় বলুন তো? দিল্লির ভোটে আরএসএস গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, সেটা একটা ওপেন সিক্রেট, সেটা প্রায় প্রত্যেকেই জানেন। মোহন ভাগবত এর আগেও রাজ্যে এসেছেন, তিনি সভা করেছেন। এবারই প্রথম অনুমতি দেয়নি রাজ্য পুলিশ, হাইকোর্ট থেকে অনুমতি জোগাড় করতে হয়েছে। তারপর বিজেপি নেতারা যা বলেছিলেন তাতে তো ভোটের গন্ধ মম করছে।
বাঙালি হিন্দুকে আটকানো যাবে না। আজকে সভা আটকাতে পারেনি, 26-এ নিজেদের হার আটকাতে পারবে না তৃণমূল। এতদিন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের সবাই বাধা দেওয়া একরকম, আর এই মোহনজির সবাই বাধা দেওয়াটা কিন্তু আর একরকম। নিজেদের কফিনের শেষ পেরেক কিন্তু এটাই হয়ে গেল। আপনি আজ না হলে কাল মিলিয়ে দেখে নেবেন। আরএসএস 100 বছর এমনি এমনি পার হয়নি। সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে আরএসএসের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। সে তার প্রধানের, যিনি কোনো রাজনীতি করেন না, তার প্রধানের সভা সেটা হাইকোর্ট থেকে হয়ে আসতে হবে। এটা কিন্তু আমার আমি যতটা এই বছরে জেনেছি বুঝেছি, সংঘ পরিবার মোটেও ভালো চোখে দেখবে না। এর রেজাল্ট মমতা ব্যানার্জির নামের আগে প্রাক্তন বসিয়েই তবে এরা ছাড়বে, নিশ্চিন্তে থাকুন। মোহন ভাগবত তিনি ছিলেন দক্ষিণবঙ্গে, আর সোমবার উত্তরবঙ্গে যাচ্ছেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল। শিলিগুড়িতে দলের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন। দিল্লির মসনদে বসার পর এবার বিজেপির লক্ষ্য অন্তত তিনটে রাজ্যের বিধানসভা নির্বাচন, যার অন্যতম বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ। আর তাই গতকালই দিল্লিতে নরেন্দ্র মোদীরা বার্তা দিয়েছেন এই 3 রাজ্যের নির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে বিজেপি। আর এ রাজ্যে ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। বাজেট টককে সামনে রেখে উত্তরবঙ্গে আসছেন বিজেপির সুনীল বানসাল। ওনার আশা মানে স্বাভাবিকভাবে সংগঠনের মধ্যে উৎসাহ তৈরি হবে এবং সংগঠনের কার্যকর্তারা 2026-এর জন্য যে লড়াইয়ের প্রস্তুতি সবাই নিচ্ছে, তাদের কাছেও সুনীল বানসাল মহাশয়ের আশাটা নিশ্চিতভাবে একটা অক্সিজেন যোগাবে। কেন্দ্রীয় নেতারা ঠিক যে পথ দেখাবেন সেই দিশাতেই আগামী 2026-এর বিধানসভা নির্বাচন লড়বে বিজেপি। আমাদের রাজ্যে যে পাশবিক শক্তি শাসন করছে, সেই শাসন থেকে মানুষ মুক্তি চাইছে, আর সেই মুক্তির পথ নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির হাত ধরে আসবে এবং সেখানে দাঁড়িয়ে সুনীল বানসাল মহাশয়ের মতন গুরুত্বপূর্ণ সর্বভারতীয় নেতা, তার উপস্থিতি আমাদেরকে সমৃদ্ধ করবে। তৃণমূলের দাবি, পশ্চিমবঙ্গে বিজেপিকে জিততে হলে উত্তরবঙ্গেও নিজেদের মসনদ ধরে রাখতে হবে এবং দক্ষিণবঙ্গ ভালো ফল করতে হবে। কিন্তু ইতিমধ্যেই দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও বিজেপির ভিত নড়তে শুরু করে দিয়েছে। একাধিক উপনির্বাচনে বিজেপি উত্তরবঙ্গে পরাজিত। উত্তরবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টির সম্বন্ধে অলরেডি আশাহত হয়েছে, তাই বনসলরা এ রাজ্যে আসতেই পারেন, কিন্তু কাঙ্ক্ষিত ফল 2026-এ বিজেপি হবে না। এখন এখানে বনসাল, আগরওয়াল, ঘোষ, মিত্র যিনি আসুন বা অধিকারী, তাতে খুব একটা কিছু এগোবে না। আসলে বিষয়টা কি জানেন তো, যখন খুব ইম্পর্টেন্ট একটা নির্বাচন দোরগোড়ায় করানো হয়, যেমন 2026-এ এই রাজ্যের বিধানসভা নির্বাচন, তখন বেশ কয়েকটা শব্দ ব্রহ্মের মতন কাজ করে। আমরা জানি শব্দ ব্রহ্ম, যেমন ধরুন অধিকারী, অধিকার থেকে অধিকারী। এই অধিকার কোথায় কে কীভাবে কায়েম করবেন বা এতদিন ধরে করে রেখেছেন সেটা টলমলো কিনা, এই যাবতীয় বিষয়গুলো খুব প্রো হয়ে যায়, খুব অ্যাক্টিভ হয়ে যায়, যে কারণে আমরা পরপর তাদের বক্তব্যগুলো শোনাচ্ছি। এবং এক্ষেত্রে আরও বেশ কয়েকটা বিষয় আছে। এই যে উত্তর দক্ষিণ হলো না, মানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ, এই উত্তর দক্ষিণে মানে উত্তরে দাক্ষিণ্য রয়েছে না, দক্ষিণে উত্তর পাওয়া যাবে সেটা আমাদের জানা নেই। কিন্তু ভোট পার্সেন্টেজ এখনো পর্যন্ত এই যে 5% নিয়ে যেই বিষয়টা চলছে, এটা কে কিভাবে নেবেন এবং তারা কিভাবে স্ট্র্যাটেজিক্যালি ব্যবহার করবেন, এই একটা দ্বৈরথ শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে যেটা বললাম কিছুক্ষণ আগে, অধিকারী মানে শুভেন্দু অধিকারী, তিনি উত্তরবঙ্গে যাওয়ার ঠিক পরের দিন শিলিগুড়ি যাচ্ছেন সুনীল বানসাল। মানে এগুলো অনেক সময় কাকতাল মনে হতে পারে, ক্রনোলজি বলতে পারি আমরা, কিন্তু না, এটা ব্যাক টু ব্যাক এই ঘটনাগুলো ঘটার পেছনেও কিন্তু খুব ব্যাক এন্ড থেকে স্ট্র্যাটেজিক্যাল ইনপুট রয়েছে। কিছু বলি আপনাদের, যেমন উত্তরপ্রদেশে যোগী সরকার গড়ার অন্যতম কারিগর এই সুনীল বানসাল, আপনারা জানেন ওড়িশার সরকার গড়ার পিছনেও তার হাত ছিল, ফলে তার হাতে বাংলার দায়িত্ব। ভাবুন ব্যাপারটা অনেকাংশেই ভেবে চিনতে, অবশ্য আপনারা বলবেন যে না ভেবে তারা এই মুহূর্তে এরকম একটা ক্রুশিয়াল সময়, গুরুত্বপূর্ণ সময় কেন ডিসিশন নিতে যাবে। এক্স্যাক্টলি সেই কারণেই 2-2-4 নয়, এটা ব্যাক টু ব্যাক এই ঘটনাগুলো ঘটছে, যে কারণে আপনাদের বলি এই সুনীল বানসাল ওড়িশা সরকার করার পেছনে অন্যতম কারিগর। তাই বাংলায় 2026-কে মাথায় রেখে বা পাখির চোখ করে যেরকমটা আমরা বলে থাকি অনেক সময় অ্যালেগরিক্যালি, সেক্ষেত্রে সুনীল বানসাল গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন বা তাকে সেরকমভাবে
ট্রিট করা হচ্ছে। সুনীল বানসাল শিলিগুড়িতে বৈঠক করতে যাওয়ার আগে বিধানসভায় আলাদা উত্তরবঙ্গের দাবি তুলেছেন বিজেপি এমএলএ শিখা চট্টোপাধ্যায়। দেখুন পরপর ঘটনাগুলি ঘটছে। এক্ষেত্রে বিরোধীরা কি বলছে? এক্ষেত্রে বিরোধীরা বলছে সেটাও খুব একটা ওই আরবিট্রারি বলি আমরা, এমনি এমনি বলে দেওয়া না, এমনি এমনি কিচ্ছু হয় না রাজনীতিতে, বিশেষ করে যেটা যখন এবঙ্গের রাজনীতি, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমনি এমনি খুব একটা হয় না। ফলে পুরনো বোতলে নতুন মদ, আমরা মাঝে মধ্যে এই প্রবাদটা ব্যবহার করি, এক্ষেত্রে সেইটারই মানে পুরনো বোতলে নতুন মদ, এই যে প্রবাদটা, তার যদি প্র্যাকটিক্যাল কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এইটা একটা মোক্ষম ক্ষেত্র। যে কারণে আমি এতগুলো কথা ব্যাক টু ব্যাক বললাম, ওই একটু ঝালিয়ে নেওয়ার জন্য। কি করছেন আপনারা? বিধানসভায় আপনাদেরকে পাঠিয়েছি, আপনারা অন্তত চিন্তা ভাবনা করুন, গিয়ে বলুন যে তারা যদি কাজ না করতে পারে উত্তরবঙ্গকে আলাদা করে দিই, এটা কেন্দ্রীয় শাসন হোক বা অন্য কিছু হোক, যেভাবে গোয়া চলছে সেভাবে চলবে। এটা তো কোনো পারফরমেন্স নাই বিজেপির, কোনো এতজন এমএলএ আছে, এতজন এমপি আছে, তাদের কোনো পারফরমেন্স নেই, কিন্তু তারা এই কথাগুলো বলেই কিন্তু উত্তরবঙ্গে ভোট পাচ্ছে। তো এবারও দেখেছে যে যদি এই প্রশ্নটা তোলা যায় ভোটের আগে, তাহলে তোদের রাজনৈতিক ফায়দা হতে পারে। উত্তরবঙ্গকে ভাগ করার যে ব্যাপারটা, সেটা হচ্ছে ওই একই ব্যাপার। উত্তরবঙ্গের মানুষ তার পরবর্তীকালে ভোটের পর, জেনারেল ইলেকশনের পরে আমাদের রাজ্যে যতক্ষণ নির্বাচনে সব করাতে আমরা জিতেছি, সব করাতেই আমরা জিতেছি, এবং আগামী দিনেও যে উত্তরবঙ্গ থেকে যে সিট পেয়েছিল এবারে পাবে না। বিধানসভা নির্বাচন আসছে বলেই তো এই কথাগুলো বিজেপি এই কথাগুলো নতুন করে তারা উত্থাপন করলো। বিধানসভা যদি নির্বাচন যদি 2026 সালে বা 1 বছর পরে না থাকতো, তাহলে এই কথাগুলো বলতো না। আসলে এই সমস্ত ক্ষেত্রে আমরা যখন বারবার বলি না যে অনেকগুলো ইকুয়েশনস কাজ করছে, কোন ক্ষেত্রে কোন ইকুয়েশন কাজ করবে, মানে ইকুয়েশনের বাংলা আপনারা জানেন সমীকরণ, কিন্তু এক্ষেত্রে যদি রসায়নের একটু সাহায্য নিই, কেমিস্ট্রি যাকে বলে, এই সমীকরণ ইকুয়েশন কখন হয়? যখন সেখানে একটা রিয়াকশন হচ্ছে, মানে একটা বিক্রিয়া হচ্ছে, এবং সেই বিক্রিয়া হওয়ার সময় মানসিক চাপ কোনখানে কোনখানে থাকছে, কে কার কোন কথায় রিয়্যাক্ট করে উঠছে, ফলে এই রিয়্যাক্ট শব্দটা কিন্তু এক্ষেত্রে খুব অ্যাপ্ট হয়ে যায়, গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর যখন 26-এর, বারবার আমরা বলছি যে 2026-এর এ রাজ্যের বিধানসভা নির্বাচন কোন কোন ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ আপনারা জানেন। ওদিকে বিজেপি, এদিকে শাসক দল। এই তো সেদিন যে বাণিজ্য সম্মেলন হলো, সেই বাণিজ্য সম্মেলনে রাজ্যে বিরাট বিনিয়োগের কথা একেবারে ফলাও করে বললেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনিয়োগ হবে, এবং তিনি এটা উল্লেখ করলেন যে বিনিয়োগ হলে কর্মসংস্থানও হবে। গুড নিউজ ফর আস, খুব ভালো খবর আমাদের প্রত্যেকের জন্য। সেই বিনিয়োগে শালবনীতে স্টিল প্লান্টও রয়েছে, ভুললে চলবে না। শালবনী নামটা উচ্চারিত হলেই অনেক কিছু ভনভন করতে থাকে মাথায়। সেখানে প্লান্ট গড়ে উঠবে কবে, এই প্রশ্নটা ঠোঁট কাটা তুলল আপনাদের প্রশ্ন, যে সেখানে প্লান্ট কবে গড়ে উঠবে, প্রশ্ন আমাদের মনের ভেতর ঘুরপাক খাচ্ছে। আজ এই উত্তরটা অনেকটা দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। So yeah, we're building a steel plant. Okay. But the problem is, everybody expects that the steel plant will come in 2 months. वो तो होता नहीं है, एक फैक्ट्री बनाने में टाइम लगेगा. So hopefully we are looking at operations in the next 18-20 months. Once we start operations, we already employ about 10,000 people in the 2 other plants. So once we get this going, we'll have a lot more employment. মহারাজের উত্তরেই কিছুটা হলেও আমরা ওই হিন্ট যাকে বলে সেটা পেতে পারি। এরকম অনেক প্রশ্ন আছে যার হিন্ট এখনো পাওয়া যায়নি।